আমাদের হাইলাইটেড হলো 3টা পিরিয়ড নিয়ে। একটা হলো যে আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড পড়বো, জ্যাকোবিন পিরিয়ড পড়বো এবং আমরা কমনওয়েলথ পিরিয়ড পড়বো। তো এই 3টা পিরিয়ড আমরা দেখেন আরেকটু ক্লিয়ার করে দিই। আমাদের ৩৯তম যে বিসিএস অর্থাৎ বিশেষ বিসিএস এ আমাদের যে সিলেবাসটা দিয়েছে, ঠিক আছে, ওই সিলেবাসের আলোকে আমরা দেখেন লিটারেচার গুলো মানে এমনিতেও যে অনেক তথ্য, আপনি অনেক তথ্যবহুল পড়াশোনা করে লাভ নাই। মানে আমাদের সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়বো। আমি সবসময় কথা বলি, এই কথাটাই বলি যে আপনারা সিলেবাস অ্যানালাইসিস করেন এবং সিলেবাস অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই নীতিতে আমরা পড়াশোনা করব, ঠিক আছে। তো স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে এটা আরো বেশি প্রাসঙ্গিক। তো যাই হোক, আমরা আমাদের মূল লেকচার শুরু করি। দেখেন, আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড পড়তে গেলে প্রথমেই আমাদের বিপ্লব, ইংল্যান্ড এবং ইটালিতে একটা যুগ শুরু হয়। সেই যুগটা হলো আমরা রেনেসা বিপ্লব বলতে পারি, অর্থাৎ রেনাইসেন্স পিরিয়ড, বা বাংলায় আমরা বলতে পারি যে একটা রেনেসা, একটা বিপ্লবের মতো শুরু হয়। এই বিপ্লবটা মূলত শিল্প বিপ্লব, ঠিক আছে। এই শিল্প বিপ্লব কোথায় হয় আমরা এটা জানি, যে দেখেন আমাদের জেনারেল নলেজের একটা কোশ্চেন যে শিল্প বিপ্লব মূলত হয় কোথায়? ইংল্যান্ডে। কিন্তু এই ইংল্যান্ডেরও অনেক আগে ইটালিতে কিন্তু প্রথম এই রেনেসা যুগের শুরু হয়, অর্থাৎ রেনাইসেন্সটা প্রথম শুরু হয় আপনার ইটালিতে, বুঝতে পারছেন। তো আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড পড়ার ক্ষেত্রে আমরা প্রথমেই রেনেসা যে যুগ এবং ওই যুগ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর একটা বিষয়, সবাই খাতা এবং কলম নেন, আমরা কিছু কিছু নোট করব। দেখেন, সবকিছু পড়ার দরকার নেই, কিছু আপনি বুঝবেন, শুনবেন, আর বাদ বাকিগুলো কিন্তু আমরা আমাদের নোটসের মাধ্যমে আমি কিছু জিনিস নোট করে দিব, সেই নোটগুলো আপনারা করবেন। আর লেকচার নোট তো আছেই, সেই লেকচার নোট অনুসারে বাদ বাকিগুলো আমরা করব, ঠিক আছে। আসেন আমরা আমাদের এলিজাবেথিয়ান পিরিয়ড আমরা দিয়ে শুরু করব। হ্যাঁ, একটু নোট করে নেন, এলিজাবেথিয়ান পিরিয়ড। এলি বানানগুলো একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, লিটারেচারের বানান যেন ভুল না হয়। এলিজাবেথিয়ান পিরিয়ড, এলিজাবেথিয়ান পিরিয়ড। আচ্ছা, স্যার, এই ক্লাসটা কি হচ্ছে যেটা সাবজেক্টিভ 100 মার্ক থাকবে ওইটার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট? যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছেন তাদের জন্য এইগুলো লাগবে কাজে, কিন্তু আমরা মূলত যে কম্পালসারি যে 20 মার্ক আছে, এর মধ্যে যে জি জি। লিটারেচারটা আছে সেটার জন্য আমরা মূলত ক্লাস করাচ্ছি। হ্যাঁ, মানে ইন জেনারেল স্টুডেন্টদের জন্য, বাট যারা সাবজেক্টিভ আছে তাদেরও ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো এলিজাবেথিয়ান পিরিয়ড, এই এলিজাবেথিয়ান পিরিয়ড পড়তে গেলে প্রথমেই আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে একদম প্রথমেই, সেটা হলো আমরা একটা বিপ্লব দিয়ে শুরু করব, ঠিক আছে। সেই বিপ্লবটা হলো রেনেসা বিপ্লব। বানানগুলো এইটা কিন্তু আবার পরীক্ষায় আসে স্পেলিং এর মধ্যে, হ্যাঁ, রেনাইসেন্স পিরিয়ড। এবং এক্ষেত্রে আরেকটা বলি, আপনি এই যে রেনাইসেন্স আসছে না, এই রেনাইসেন্স কিন্তু বিপ্লবের আগে একটা দি বসবে, অর্থাৎ দি রেনাইসেন্স পিরিয়ড। এই পিরিয়ডটা, এই যে পিরিয়ড, এই পিরিয়ডটা দেখেন, আমরা জানি যে আহ, ইংল্যান্ডে একটা বিপ্লব হয়, মানে শিল্প বিপ্লব হয়। এই ইংল্যান্ডে যে রেনেসা হয় সেটা কিন্তু ইটালির অনেক পরে হয়, অর্থাৎ ইটালিতে সর্বপ্রথম এই রেনেসা বিপ্লবটা শুরু হয়। তো দেখেন, এই এর মধ্যে 1490 সালে মোটামুটি, হ্যাঁ, 1490 সালে কিছু ইংলিশ যুবক, অর্থাৎ ইংলিশ ম্যান, তারা গ্রিক গ্রিক ভাষা শিক্ষার উদ্দেশ্যে তারা ইটালিতে গমন করেন। এর মধ্যে একজন ছিলেন উইলিয়াম গ্রচিন। উইলিয়াম গ্রচিন একটু করে একটু লিখে রাখতে পারেন, উইলিয়াম গ্রচিন। উইলিয়াম গ্রচিন। আচ্ছা, এই যে উইলিয়াম গ্রচিন, আর একটা হলো টমাস লিনাকর এবং জন কোলেট। আচ্ছা, এগুলো লেখার দরকার নেই, এগুলো নোটসেও থাকবে, হ্যাঁ, এগুলোর জন্য লেখার দরকার নেই, একটু নামগুলো একটু শোনেন। একটা হলো উইলিয়াম গ্রচিন,
টমাস লিনাকর, আর একটা হলো জন কোলেট। এই তিনজন ব্যক্তি তারা কোথায় যায়? এই তিনজন কিন্তু ইংলিশম্যান, এবং তারা হলো গ্রিক ভাষা শেখার উদ্দেশ্যে ইটালিতে যান। এখন ইটালিতে তারা কেন যান? কারণ ইটালি হলো মূলত আপনার এই যে রেনেসাঁ আছে, এই রেনেসার তীর্থভূমি। রেনেসার তীর্থভূমি আমরা বলবো হলো ইটালিকে। দেখেন, এই যে এই রেনেসাঁটা ইটালিতে সব থেকে পরিপূর্ণতা লাভ করে, এবং ইটালি যে শহরে সব থেকে পরিপূর্ণতা লাভ করে সেই শহরের নাম কি জানেন? ফ্লোরেন্স। ফ্লোরেন্স নগরীতেই এই রেনেসাঁটা হলো মূলত পরিপূর্ণতা লাভ করে। এবং এর কারণ হলো ওই সময় তৎকালীন ইউরোপে এই ফ্লোরেন্স নগরী হলো খুবই কালচার্ড ছিল এবং অ্যাডভান্সড একটা নগরী ছিল। খুবই কালচার্ড এবং অ্যাডভান্সড একটা নগরী ছিল। এবং এই শহরেই কিন্তু এই ফ্লোরেন্স নগরীতেই একজন বিখ্যাত ব্যক্তি আছেন, লিওনার্দো দা ভিঞ্চি। উনি কিন্তু ওই সময় শিক্ষিত এবং সংস্কৃতবান যে লোকজন ছিলেন তাদের মধ্যে আর্ট, কালচার এইগুলো কিন্তু একদমই প্রবেশ করান। আচ্ছা, এবার দেখেন, এই কারণে আমরা মানে এই রেনেসান্সে এখানে আরেকটা বিষয় বলি, এই ফ্লোরেন্স নগরীতে তৎকালীন এরা কিন্তু আর্ট এবং কালচারকে বা অ্যাডভেঞ্চারকে খুবই বেশি উৎসাহিত করছে। কিসের তুলনায়? বিজ্ঞানের তুলনায়। বিজ্ঞানকেও তারা উৎসাহিত করছে, কিন্তু বিজ্ঞানের তুলনায় তারা অ্যাডভেঞ্চারটাকে কি করছে? বেশি উৎসাহ দিয়েছেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন কথা হলো এই রেনেসাঁ বিপ্লবটা মূলত শুরু হয় কত সাল পর্যন্ত? এই সালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেনেসাঁ বিপ্লবটা মোটামুটি 1500 সাল থেকে আপনি 1660 সাল পর্যন্ত বলতে পারেন। আচ্ছা, এখন রেনেসাঁ শব্দের অর্থ কি? দেখেন, এটা লেখার দরকার নেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। রেনেসাঁ শব্দের অর্থ হলো পুনর্জন্ম। ঠিক আছে? পুনর্জন্ম। ধরেন আপনি কি রিজেনারেশন বলতে পারেন, রিভাইভাল বলতে পারেন, অথবা রিবার্থ বলতে পারেন। রিবার্থ, পুনর্জন্ম। হ্যাঁ, তো ইংল্যান্ডে মূলত রেনেসাঁ শুরু হয় হলো 1500 সালে। এই যে 1500 সাল বললাম না, এই 1500 সালে মূলত ইংল্যান্ডে রেনেসাঁ শুরু হয়। আচ্ছা, এবং এই মডার্ন পিরিয়ড, এই যে আমরা ইংরেজিতে মডার্ন পিরিয়ড পড়ি না, এই রেনেসাঁ যুগটা মূলত আর্লি মডার্ন পিরিয়ড। এই যুগটা হলো মূলত আর্লি মডার্ন পিরিয়ড। এই রেনেসাঁ যুগের কয়েকটা বৈশিষ্ট্য আছে, 4টা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা বৈশিষ্ট্য একটু করে নোট করে নিতে পারেন। রেনেসাঁ যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো হিউম্যানিজম, অর্থাৎ তখনকার মানুষের মধ্যে মানবিকতা বোধ ছিল। তারা মুক্ত চিন্তার অধিকারী ছিলেন, অর্থাৎ ফ্রি থিঙ্কিং, তারা মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। তারা দেখেন ন্যাশনালিজম, জাতীয়তাবোধে বিশ্বাসী ছিলেন। একটু করে এগুলো লিখে রাখেন। তারা জাতীয়তাবোধে বিশ্বাসী ছিলেন। তারা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম, তারা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধে বিশ্বাসী ছিলেন। এই 3টা জিনিসে তারা বিশ্বাসী ছিলেন। দেখেন, ফিচার্স অফ রেনাইসেন্স, অর্থাৎ রেনেসাঁ যুগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো বলি। শিক্ষা দীক্ষার প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। বুঝতে পারছেন? শিক্ষা দীক্ষার প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল, অর্থাৎ কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ অ্যান্ড লার্নিং। তাদের দেখেন সম্পদ এবং ক্ষমতার প্রতি লোভ ছিল। অর্থাৎ তখন কিন্তু দেখেন এই যে মুক্ত বাজার মানে অর্থনীতি, এই যে মুক্ত বাণিজ্য বা মুক্ত অর্থনীতি আজকে যে আমরা পড়ি, সেটা কিন্তু ওই যুগ থেকে আস্তে আস্তে শুরু হয়। অভিযানের প্রতি মোহ ছিল, অর্থাৎ লাভ ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর ওন কান্ট্রি, নিজের দেশের প্রতি বিশ্বাস ছিল। লাভ ফর বিউটি, সৌন্দর্যের প্রতি তাদের ভালোবাসা ছিল। তাদের মধ্যে দেখেন হিউম্যানিজম, মানবতাবোধ ছিল। তাদের মধ্যে অতীতের প্রতি ভালোবাসা ছিল, দ্যাট মিনস লাভ ফর দা পাস্ট। বুঝতে পারছেন বিষয়টা? এই রেনেসাঁ যুগকে দেখেন মূলত আমরা 4টা ছোট ছোট যুগে ভাগ করতে পারি। একটা হলো এলিজাবেথের যুগ, একটা হলো জ্যাকোবিন পিরিয়ড, একটা হলো ক্যারোলিন পিরিয়ড, একটা হলো কমনওয়েলথ পিরিয়ড। ঠিক আছে? অর্থাৎ এই যে রেনেসাঁ যুগ, এই রেনেসাঁ যুগ, এই যে আমরা যে এলিজাবেথ যুগ পড়লাম, এলিজাবেথ যুগ পড়তে গেলে আমি প্রথমে বললাম যে আপনাকে রেনেসাঁ যুগ সম্পর্কে জানতে হবে। এই রেনেসাঁটা জানলে এইবার বুঝতে পারছেন যে এলিজাবেথিয়ান কেন আসছে। ওই যে রেনেসাঁ, ওই টোটাল 1500 থেকে 1660, অর্থাৎ এই 160 বছরকে আপনি 4টা যুগে বিভক্ত করবেন। তার মধ্যে একটা হলো এলিজাবেথ পিরিয়ড, যেটা হলো 1558 থেকে 1603 সাল পর্যন্ত। জ্যাকোবিন পিরিয়ডটা হলো 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত। ক্যারোলিন হলো
1625 থেকে 1649, কমনওয়েলথ হবে 1649 থেকে 1660 সাল পর্যন্ত। আচ্ছা, এই তথ্যগুলো লেখার দরকার নেই, এগুলো নোটসে থাকবে, এই জন্য আমি এগুলো আর লেখাচ্ছি না। হ্যাঁ, এখন আসেন এলিজাবেথ পিরিয়ডে আসেন। এলিজাবেথ পিরিয়ডের নামকরণ আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড কেন করলাম? কুইন এলিজাবেথ ওয়ান না টু? ওয়ান এর নাম অনুসারে, অর্থাৎ কুইন এলিজাবেথ ওয়ান এর নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছিলেন। এই কুইন এলিজাবেথ জন্মগ্রহণ করেন কত সালে? 1533 সালে। কত সালে? 1533 সালে। লিখতে পারেন, 1533 সালে উনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কুইন এলিজাবেথ লেখেন, কুইন এলিজাবেথ, এলিজাবেথ ওয়ান, কুইন এলিজাবেথ ওয়ান জন্মগ্রহণ করেন 1533 সালে। ওনাকে ভার্জিন কুইন বলা হয়। এই যে কুইন এলিজাবেথ আছে না, ওনাকে কি বলা হয়? ভার্জিন কুইন, কারণ উনি কখনো বিয়ে করেন নাই, এই জন্য ওনাকে বলা হয় ভার্জিন কুইন। এই এই যে ভার্জিন কুইন অর্থাৎ কুইন এলিজাবেথ ওয়ান, ইনার আমলে খ্রিস্টান ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে। ওনার আমলেই খ্রিস্টান ধর্ম মূলত দুইটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা হলো ক্যাথলিক, একটা হলো প্রটেস্ট্যান্ট। ক্যাথলিকরা ছিলেন হলো প্যাপিস্ট, অর্থাৎ ধর্মগুরু যে পোপ, খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ, এই পোপের অনুসারী যারা তাদেরকে প্যাপিস্ট বলা হয়, অর্থাৎ ক্যাথলিকরা হলো মূলত প্যাপিস্ট। আর একটা প্রোটেস্ট্যান্ট, এগেনস্ট দ্য পোপ, অর্থাৎ পোপের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেন, ঠিক আছে, তাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয়। বুঝতে পারছেন? এই যুগে এই ধর্মে, খ্রিস্টান ধর্মের আরো একটা গুরুত্বপূর্ণ টার্মের জন্ম হয়। এই টার্মটার নাম হলো, লেখেন, অ্যাংলিক্যানিজম। অ্যাংলিক্যানিজম। এই যে অ্যাংলিক্যানিজম, অ্যাংলিক্যানিজম শব্দের অর্থ কি? ইংল্যান্ডের নিজস্ব চার্চ, ইংল্যান্ড ওন চার্চ, ইংল্যান্ডস ওন চার্চ, অর্থাৎ ইংল্যান্ডের নিজস্ব চার্চকে আমরা কি বলতে পারি? অ্যাংলিক্যানিজম। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় লিখে রাখেন, নোট করে ফেলেন, পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এলিজাবেথ পিরিয়ডের কতগুলো বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এলিজাবেথ পিরিয়ড বলতে আমরা এলিজাবেথিয়ান থিয়েটার আছে, এই থিয়েটারের কতগুলো বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে দেয়ার ওয়্যার নো ফিমেল রাইটার্স ইন দ্যাট পিরিয়ড, অর্থাৎ এলিজাবেথিয়ান যে থিয়েটার আমলে এই সময় কোনো ফিমেল রাইটার ছিল না, এই আমলে একদমই ফিমেল রাইটার ছিল না। উইমেন ওয়ার নট অ্যালাউড টু অ্যাক্ট, মেয়েদের অভিনয় করাই নিষেধ ছিল। দ্য বয়েজ প্লেড দ্য রোল অফ উইমেন, তখন ছেলেরাই, আগেকার যাত্রাপালা যেরকম হতো না, ছেলেরাই মেয়েদের ভূমিকায় অভিনয় করত। এবং এলিজাবেথিয়ান যে ট্রাজেডি আছে, এই ট্রাজেডির অন্যতম বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা হলো রিভেঞ্জ, প্রতিশোধ নিত, এবং তাদের মধ্যে ভালোবাসা নিয়ে ঘটনাগুলো হইতো, লাভ, অর্থাৎ রিভেঞ্জ এবং লাভ নিয়ে তাদের মানে সব থেকে বেশি, মানে এই দুইটা দিকের প্রতি বেশি ফোকাস করা হতো। তো আমার প্রশ্ন যদি আসে যে এলিজাবেথিয়ান যুগের যে ট্রাজেডি গুলো আছে, সেই ট্রাজেডির মূল দুইটা বৈশিষ্ট্য কি? রিভেঞ্জ এবং লাভ, মনে থাকবে, রিভেঞ্জ এবং লাভ। আচ্ছা, এখন আসেন, এই এলিজাবেথিয়ান পিরিয়ডের গুরুত্বপূর্ণ দুইজন আমরা সাহিত্যিক পাই। তার মধ্যে একজন হলো থমাস নর্টন, একটা হলো থমাস স্যাকভিলে। থমাস নর্টন এবং থমাস স্যাকভিলে, দেখেন, এই দুইজন মূলত সাহিত্যের সহযোগী, অর্থাৎ লিটারারি কোলাবোরেটর টাইপের ছিলেন। অর্থাৎ তারা ঠিক মূলত সাহিত্যিক না হলেও সাহিত্যিকের সহযোগী হিসেবে তারা মূলত ছিলেন। এবং তারা হলো ইংলিশ ট্রাজেডির পায়োনিয়ার ছিলেন, অর্থাৎ ইংলিশ ট্রাজেডির পায়োনিয়ার, পথিকৃৎ ছিলেন কিন্তু এই দুইজন ব্যক্তি, থমাস নর্টন এবং থমাস স্যাকভিলে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা আমরা ট্রাজেডির নাম শুনবো, একটা, দ্য ট্রাজেডি অফ, লেখেন, দ্য ট্রাজেডি অফ, একটু এটা নোট করে নেবেন, দ্য ট্রাজেডি অফ দ্য ট্রাজেডি অফ গর্বডাক। এই যে দ্য ট্রাজেডি অফ গর্বডাক, অর্থাৎ রাজা গর্বডাকের ট্রাজেডি, এইটা ফার্স্ট ট্রাজেডি ইন ইংলিশ। এই এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হলো ফার্স্ট ট্রাজেডি ইন ইংলিশ, লেখেন, ফার্স্ট ট্রাজেডি ইন ইংলিশ।
ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ, অর্থাৎ দ্য ট্র্যাজেডি অফ গর্বাডক বলতে ইংরেজি যে লিটারেচার, এই লিটারেচারের ফার্স্ট ট্র্যাজেডি বলা হয় এই দ্য ট্র্যাজেডি অফ গর্বাডককে। আচ্ছা, এই সময় দেখেন এলিজাবেথিয়ান পিরিয়ডে আমরা উইলিয়াম শেক্সপিয়রের মানে তার জীবনীটা সব থেকে বেশি পড়তে হবে। আপনি যত সাহিত্যিকদের পড়বেন সব থেকে বেশি ইনফরমেশন পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়রের উপরে। হ্যাঁ, তো আমরা একটু শেক্সপিয়রের উপরে একটু কথা বলি। দেখেন এখানে সবকিছু আপনাকে লেখা নোট করার দরকার নেই, কারণ আমার হ্যান্ড নোটসে সব দেওয়া আছে। এই যে দেখেন এখানে হ্যান্ড নোটস দেওয়া আছে, হ্যান্ড নোটসে সবই দেওয়া থাকবে। হ্যাঁ, সো আমরা যেটা করব সেটা হলো মেইন জিনিসটা তার সম্পর্কে বুঝে নিব একটু। লেখেন উইলিয়াম শেক্সপিয়র, বানানটা ভালো করে লিখবেন। শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র হলো 1564 সাল থেকে আমরা 1616 সাল পর্যন্ত বলতে পারি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়রের একটা নিকনেম আছে, হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন, অ্যাভনের কবি বলা হয়, অথবা কিং উইথাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। এগুলো লেখার দরকার নেই, এগুলো নোটসে আছেন। দেখেন এই উইলিয়াম শেক্সপিয়র দেখেন টোটাল 37টা নাটক লেখছেন। কত লেখছে দেখেন, টোটাল 37টা নাটক লেখছেন। তার মধ্যে আবার কথা আছে, এই যে রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথ ওয়ান, ওনার মৃত্যুর আগ পর্যন্ত 25টা লেখছে। রানী এলিজাবেথ ওয়ানের মৃত্যুর আগ পর্যন্ত 25টা লেখছে। দেখেন উনি সনেট লেখছে টোটাল 154টা, 154টা শেক্সপিয়র সনেট লেখছে। আর 3টা লেখছেন ন্যারেটিভ পয়েমস। এই ছোট ছোট তথ্যগুলো একটু লিখে রাখেন, ন্যারেটিভ পয়েমস। আচ্ছা, দেখেন শেক্সপিয়র মূলত আমরা বুঝতেই পারছি, শেক্সপিয়র হলো মূলত তার প্লে অর্থাৎ নাটকের জন্য মূলত পরিচিত, তাই না? আচ্ছা, সে দেখেন 5টা নাটকে সে অভিনয় করছেন, অর্থাৎ 5টা নাটক, 5 প্লেস, 5টা নাটকে সে কি করছেন, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাক্টর হিসেবে তিনি কি করছেন, অভিনয় করছেন, তাই না? উনি কিন্তু ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। আমরা শেক্সপিয়র সম্পর্কে বলছি, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় কবি। এবং উনি যদি প্রশ্ন আসে যে উনি কত শতাব্দীতে মূলত বিলং করেন, উনি 16th সেঞ্চুরি, লেখে রাখেন উনি হলো 16th সেঞ্চুরির সাহিত্যিক বা নাট্যকার। ঠিক আছে? আচ্ছা, উনার উনার যে লেখাগুলো আছে তার মধ্যে কয়েকটা ফ্যাক্টস আছে, এই ফ্যাক্টস গুলো আমরা একটু পড়ি। একটা হলো কমেডি অফ এরর্স, ওনার লেখা জানেন, এটা যারা লিটারেচার পড়ে মোটামুটি সবাই জানে। আমার কথা এটা না, এই কমেডি অফ ইরোডস এর বাংলা অনুবাদ করছেন বাংলা সাহিত্য বা বাংলা ভাষার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নামে? ভ্রান্তি বিলাস নামে। ওনার যে একটা ভ্রান্তি বিলাস নামে আছে, এই ভ্রান্তি বিলাসটা হলো কমেডি অফ ইরোডস এর নাম অনুযায়ী। হ্যাঁ, তারপরে মুনির চৌধুরী, বাংলা সাহিত্যের মুনির চৌধুরী লেখছেন এ টেমিং অব দ্য শ্রিউ অবলম্বনে মুখুরা রমণী বশীকরণ নামে। এ টেমিং অব দ্য শ্রিউ, বুঝতে পারছেন? আচ্ছা, ওনার একটা বিখ্যাত নাটক আছে ওথেলো, আমরা এগুলো পড়বো একটু। হ্যাঁ, ওথেলো নাটকে ওথেলো ছিলেন মুর, এটা লেখার দরকার নেই, এগুলো নোটসে থাকবে। মুর ছিলেন ওথেলো নাটকে, ওথেলো একজন মুর ছিলেন। আচ্ছা, এখন দেখেন শেক্সপিয়রের যে নাটকগুলো আছেন, এই নাটককে আমরা ধরেন মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কমেডি, একটা হলো ট্র্যাজেডি, একটা হলো ট্রাজিক কমেডি, আর একটা হলো হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। আবার কথা আছে, এই যে ঐতিহাসিক, এটা মূলত ব্যক্তিকেন্দ্রিক ঐতিহাসিক, ব্যক্তিকেন্দ্রিক ঐতিহাসিক। এখন দেখেন আমরা এই এই যে শেক্সপিয়রে দেখেন, একটু মনোযোগ দেন, শেক্সপিয়রের ট্রাজেডি গুলো আমরা এক নজরে দেখব। ম্যাকবেথ খুব ইম্পর্টেন্ট, শেক্সপিয়রের ইম্পর্টেন্ট একটা ট্রাজেডি হলো ম্যাকবেথ।
হ্যামলেট এটা আমরা মুখস্থ করব, এখানে কোনো সুযোগ নাই। ওথেলো, ওথেলো মুখস্থ করতে হবে। এখন এই যে এই ইনফরমেশনটুকু একটু মুখস্থ রাখতে হবে আমাদের। দেখেন, ডেসডোমিনিয়া পালিয়ে ওথেলোকে বিয়ে করে এবং ওথেলো ডেসডোমিনিয়াকে একটি রুমাল উপহার দেন। এবং আমরা কি বললাম, ওথেলো ছিলেন কি একজন মুর, কিং লিয়ার। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার ওনার একটা বিখ্যাত ট্রাজেডি, খুব ইম্পর্টেন্ট। রোমিও অ্যান্ড জুলিয়েট, আপনি এটাকে ওভারলুক করে যাইতে পারবেন? যাইতে পারবেন না। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, খুব ইম্পর্টেন্ট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তো এই ইম্পর্টেন্ট ট্রাজেডিগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন যে ওনার দেখেন কতগুলো কমেডি আছে, ফেমাস কমেডি, খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ এগুলো। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ লাইক ইট, এ মিড সামার নাইটস ড্রিম, খুব ইম্পর্টেন্ট, এ মিড সামার নাইটস ড্রিম। এখানে একটু ডিটেলস আছে, এই অল্প করে একটু ডিটেলস পড়ে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, এ বাদেও পড়বেন যেটা টেম্পেস্ট, খুব ইম্পর্টেন্ট, দ্য টেম্পেস্ট, ঠিক আছে, ওনার লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং বলা হয় দ্য টেম্পেস্ট। 12th নাইট। এবার দেখেন মেজার ফর মেজার, দ্য টেমিং অফ দ্য শ্রিউ। এই দ্য টেমিং অফ দ্য শ্রিউ এটা কি মুখরা রমণী বশীকরণ, এটা মূলত কি একটা কমেডি, তাই না? এবার দেখেন হিস্টোরি, ওনার হিস্টোরিক্যাল যে লেখাগুলো আছে তার মধ্যে একটা হলো কিং জন, রিচার্ড ট্রু, এইগুলো আর কি একটু মনে রাখবেন। এগুলো রিচার্ড ট্রি, হেনরি এইট, এই কয়েকটা জিনিস, এগুলো হলো হিস্টোরিক্যাল, মানে হিস্টোরি টাইপের জিনিস, তো এই জন্য এগুলো একটু আলাদা করে পড়ে ফেলবেন। ন্যারেটিভ পয়েমস কয়টা? 3টা। একটা হলো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, মুখস্থ রাখবেন, 3টা তো একদম মুখস্থ রাখবেন। রেপ অফ দ্য লুক্রি, এ লাভার্স কমপ্লেইন্ট, এ লাভার্স কমপ্লেইন্ট, খুব ইম্পর্টেন্ট। দ্য রেপ অফ দ্য লুক্রি আবার তার সেকেন্ড কাব্যগ্রন্থ, অর্থাৎ 2য় নাম্বার কাব্যগ্রন্থ, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন আমরা এখন পড়ব হলো, লেখেন এডমুন্ড স্পেন্সার। তার সম্পর্কে খুব বেশি আমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে, অল্প তথ্যই আমরা জানবো তার সম্পর্কে। এডমুন্ড স্পেন্সার, এডমুন্ড স্পেন্সার হলো উনি লন্ডনে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এবং ওনার একটা বৈশিষ্ট্য হলো উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিলেন। ওনাকে বলা হয় পয়েট অফ দ্য পয়েট বা পয়েটস পয়েট, পয়েট অফ দ্য পয়েট, অর্থাৎ কবিদের কবি বলা হয়, ঠিক আছে। এর কারণ হলো যে উনাকে কিন্তু অনেক কবি পরবর্তীতে এডমন্ড স্পেন্সারকে অনেক কবি অনুসরণ করেছিল। এই জন্য উনি একজন খুব বহুমাত্রিক প্রতিভার অধিকারী লোক ছিলেন, এই কারণে তাকে কবিদের কবি বলা হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, উনার আর একটা পরিচয় আছে, উনি একটু লেখা রাখেন, এটা কোর্ট পয়েট বলা হয় তাকে, কোর্ট পয়েট বলা হয় তাকে। কি বলা হয়? কোর্ট পয়েট, মনে থাকবে, তাকে কোর্ট পয়েট বলা হয়। আচ্ছা, দেখেন আর কয়েকজন লেখকের নাম আমরা পড়বো একটু। তার মধ্যে একজন হলো ধরেন বেন জনসন। এই যে দেখেন বেন জনসন, এই বেন জনসন ছিলেন দেখেন ফার্স্ট গ্রেট নিউ ক্লাসিস্ট অ্যান্ড কল্ড কমেডি অফ হিউমার। অর্থাৎ ওনার সম্পর্কে এই তথ্যটা মনে রাখবেন যে কমেডি অফ হিউমার কাকে বলা হয়, বেন জনসন, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখেন এই তথ্যটা আলাদা করে মনে রাখবেন। শেক্সপিয়র ছিলেন বেন জনসন এর এভরি ম্যান ইন হিজ হিউম্যান নাটকের একজন অভিনেতা। শেক্সপিয়র অভিনয় করছে না, সেই অভিনয় করার মধ্যে একটা হলো বেন জনসনের এভরি ম্যান ইন হিজ হিউমার, এই নাটকে শেক্সপিয়র অভিনয় করেন, হ্যাঁ। আচ্ছা, বেন জনসনের বিখ্যাত কয়েকটা নাটক, এভরি ম্যান ইন হিজ হিউমার যেটা শেক্সপিয়র অভিনয় করেন, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। ওনার কয়েকটা ইম্পর্টেন্ট নাটক আছে, দ্য কেস ইজ অল্টার্ড, ভলপনি, দ্য সাইলেন্ট উইমেন, ঠিক আছে, এইগুলো পড়লে, ও এ টেল অফ টাব, খুবই ইম্পর্টেন্ট, এ টেল অফ টাব, আলাদা করে মুখস্থ রাখবেন, ঠিক আছে। এখানে একটু বলি, দ্য অ্যালকেমিস্ট এটা একটা কমেডি, এটাকে বেন জনসন, কিন্তু শুধু অ্যালকেমিস্ট হলে, যদি একটা নভেল এবং অ্যালকেমিস্ট হয়, পাওলো কোয়েলো একটা বিখ্যাত
উপন্যাস, সারা পৃথিবীতে সারা জাগানো একটা উপন্যাস অ্যালকেমিস্ট, দ্য অ্যালকেমিস্ট। হ্যাঁ, ওইটাও দ্য অ্যালকেমিস্ট, কিন্তু ওইটা একটা নভেল। আচ্ছা, জন ওয়েবস্টার খুবই ইম্পর্টেন্ট। এই যুগের লেখকদের মধ্যে অনেকেই এলিজাবেথিয়ান যুগে লেখা শুরু করেছিলেন, তার মধ্যে একজন হলো জন ওয়েবস্টার। হ্যাঁ, তো ওনার একটা নাটক আছে দ্য ডাচেস অফ হিজ মালফি, এইটুকুই পড়েন, আর বেশি পড়ার দরকার নেই। ফ্রান্সিস বেকন, উনি মূলত একজন এসেইস্ট। খুব মনোযোগ দিয়ে একটু দেখেন, উনি মূলত একজন এসেইস্ট, বুঝতে পারছেন? অর্থাৎ উনি প্রবন্ধ সাহিত্য রচনা করেন। অর্থাৎ ইংরেজিতে যেটা এসে, আমরা বাংলাকে ওটাকে কি বলি, প্রবন্ধ। এই এসের কথাটা উনি প্রথম ইংরেজি সাহিত্যে ব্যবহার শুরু করেন। আচ্ছা, ওনাকে এই জন্য বলা হয় ফাদার অফ ইংলিশ এসে বা প্রস। ফাদার বানানটা ভুল আছে, হ্যাঁ, একটু দেখে নিন। ফাদার অফ ইংলিশ এসে বা প্রস বলা হয়, বুঝতে পারছেন? ফ্রান্সিস বেকন কিন্তু একজন ইংলিশ ফিলোসোফার ছিলেন, স্টেটসম্যান ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন। উনি একজন বিজ্ঞানী ছিলেন, ফ্রান্সিস বেকন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টেটসম্যান ছিলেন এবং জুরিস্ট ছিলেন, ওরাটর ছিলেন এবং একজন অথর ছিলেন। উনি দেখেন অ্যাটর্নি জেনারেল এবং লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড দুইটা হিসেবেই কিন্তু উনি সার্ভ করছেন। ইংল্যান্ডকে দুইটা হিসেবে, অ্যাটর্নি জেনারেল এবং লর্ড চ্যান্সেলর অফ দ্য ইংল্যান্ড, এই দুইটা হিসেবেই কিন্তু উনি ইংল্যান্ডকে সার্ভ করে গেছেন। উনার দেখেন ওয়েল নন কতগুলো আছে। উনার একটা মনে রাখার উপায় বলে অফ। এই ফ্রান্সিস বেকনের ম্যাক্সিমাম লেখার উপরে দেখেন অফ আছে, অফ লাভ, অফ এনভি, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, ঠিক আছে? তার মধ্যে এইটা আলাদা করে মনে রাখবেন, নোভাম অর্গানাম, নিউ মেথড আর কি, নোভাম অর্গানাম, হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ, এটা মনে রাখবেন, দ্য নিউ আটলান্টিস, এই তিনটা আলাদা করে মনে রাখবেন, ঠিক আছে? আর বাকিগুলো অফ, যে নোভাম অর্গানাম, হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ, আর দ্য নিউ আটলান্টিস, সরি, দ্য নিউ অ্যালান্টিস, আটলান্টিস না, অ্যালান্টিস। আচ্ছা, আরেকজন লেখকের আমাদের পড়তে হবে, সেটা হলো ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, তার আগে বলি ইউনিভার্সিটি উইটস। এই যুগে দেখেন, এই এলিজাবেথিয়ান যুগে একদল ইয়াং ড্রামাটিস্ট, ঠিক আছে? এই ইয়াং ড্রামাটিস্ট, ওনারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্কলার বা উইটি স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ মেধাবী স্টুডেন্ট ছিলেন। তারা দেখেন অনেক বিখ্যাত নাটক রচনা ও মঞ্চস্থ করার মাধ্যমে কি করেন, তারা খ্যাতি অর্জন করেন, বুঝতে পারছেন? তো এই বিখ্যাত ইউনিভার্সিটি উইটস কারা? কয়জন? 7 জন, খুবই ইম্পর্টেন্ট। কয়জন? 7 জন। একটা হলো ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ। এই 7টা আপনি মুখস্থ রাখবেন, ঠিক আছে? সবার খুব বেশি লেখা পড়তে হবে না, ঠিক আছে? অল্প, এখানে নোটসে যত আছে এত কিছু পড়ার দরকার নাই। ক্রিস্টোফার মার্লো সম্পর্কে পড়বেন, ওনার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। ক্যান্টারবারি অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ক্যান্টারবারিতে উনি জন্মগ্রহণ করেন। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা বা ট্র্যাজেডি। ক্রিস্টোফার মার্লো হলো ফাদার অফ ইংলিশ ড্রামা বা ইংলিশ ট্র্যাজেডি, বুঝতে পারছেন? আচ্ছা, শেক্সপিয়রের পূর্বে ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন এই ক্রিস্টোফার মার্লো। শেক্সপিয়র এই মার্লোর লেখা থেকে বিশেষভাবে প্রভাবিত হন এবং উনি হলো এই যে ইউনিভার্সিটি উইট ছিলেন না, তাদের মধ্যে লিডার ছিলেন। আমি আবার বলি, এই যে ইউনিভার্সিটি উইট গুলো ছিলেন তাদের মধ্যে লিডার, মানে উনি হলো একজন লিডার ছিলেন। এবং এই ক্রিস্টোফার মার্লো মাত্র 29 বছরে কি হন, ছুরির আঘাতে মারা যান, ঠিক আছে? উনি দেখেন নাটকে কি করেন, ব্লাঙ্ক ভার্সের প্রবর্তন করেন। বাংলায় যেমন হলো সনেট, বাংলা সনেট বা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তকে মাইকেল মধুসূদন দত্ত, বুঝতে পারছেন? আচ্ছা, থমাস কিড একজন ইউনিভার্সিটি উইট। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি, খুবই ইম্পর্টেন্ট। ফাদার অফ ট্র্যাজেডি, আর এটা ইনি হলো কি, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। তার সব থেকে বিখ্যাত এইটাই আসে সবসময়, স্প্যানিশ ট্র্যাজেডিটা মনে রাখবেন। হ্যাঁ, এই স্প্যানিশ ট্র্যাজেডিটা হলো, অনেকেই ধারণা করেন যে শেক্সপিয়র তার যে হ্যামলেট লেখছেন এটা দ্য স্প্যানিশ ট্র্যাজেডি পড়েই লিখছেন, এটার অনুকরণেই লিখেছেন, বুঝতে পারছেন? তো থমাস কিড, এই পর্যন্তই আপনি এলিজাবেথিয়ান পিরিয়ড পড়ে শেষ করে ফেলবেন, ঠিক আছে? খুব বেশি এখানে পড়ার দরকার নাই। এখন আসেন জ্যাকোবিন পিরিয়ড। দেখেন, ইংরেজি সাহিত্যে জ্যাকোবিন এজ বলতে মূলত রাজা জেমস একের রাজত্বকালকে বোঝায়। এই সময় ইংরেজি, ওনার সময় একটা অ্যারিস্টক্রেটিক ভাব লাভ করেন, ইংরেজি সাহিত্যটা কি করেন, একটা অ্যারিস্টক্রেটিক ভাব লাভ করেন।
দেখেন ওনার সময়ে জন ডনের একটা খুব বিখ্যাত কবিতা আছে, মানে কবিতার কয়েকটা লাইন আছে, বলতে পারবেন? ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর মূলত স্রষ্টা এই জন ডন। উনি এই যে ক্রিস্টোফার মার্লো এবং শেক্সপিয়রের কি ছিলেন, তাদের সমসাময়িক ছিলেন, অর্থাৎ তাদের আমলে খুব কাছাকাছি সময়ের একজন লেখক এই জন ডন। ঠিক আছে? আচ্ছা, উনি আবার ওনার কতগুলো ইয়ে আছে, ওনার যে কবিতাগুলো আছে, এই যে কবিতা, ওনার এই কবিতা হলো মেটাফিজিক্যাল পোয়েট্রি টাইপের, বুঝতে পারছেন? অর্থাৎ একটু ব্যতিক্রম, একটু এক্সেপশনাল টাইপের একটা মেটাফিজিক্যাল যে পোয়েট্রি গুলো আছে, এইগুলো উনি আবিষ্কার করছেন। এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। হ্যাঁ, আবার উনি একজন ভালোবাসার কবি, ওই যে বললাম না, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। হ্যাঁ, এই আহ, রবীন্দ্রনাথ ঠাকুর, দেখেন আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি খুব প্রভাবিত হয়েছিলেন ওনার লেখা। হ্যাঁ, ওনার লেখা পড়ে খুবই প্রভাবিত হয়েছিলেন। তার যে বিখ্যাত কবিতাগুলো আছে তার মধ্যে এক্সটেসি, এক্সটেসি আমাদের কি বলেন তো, একটা কাপড়ের ব্র্যান্ড আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা মূলত ওই যে জন ডনের কবিতা। দ্য সানরাইজিং পড়ে ফেলবেন, দ্য ক্যানোনাইজেশন, এই ক্যানোনাইজেশনেই ওই লাইনগুলো আছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, দ্য গুড মরো, পড়ে ফেলেন এটা। হ্যাঁ, লাভস গ্রোথটা আসে। ঠিক আছে? এই এই আমি যেগুলো দাগাই দিলাম এইগুলোই পড়েন, আর বেশি পড়া লাগবে না। অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে দেখেন, উনি মূলত আমাদের যে মহাকবি জন মিল্টন আছেন, তার খুব ঘনিষ্ঠ এবং মানে ইন্সপায়ার্ড করা একজন বন্ধু ছিলেন। উনিও জন ডনের অনুসারী ছিলেন। ওনার কয়েকটা বিখ্যাত কবিতার মধ্যে আপনাকে, না ওনার বিখ্যাত কবিতা খুব বেশি পরীক্ষা আসে না, ওনার সম্পর্কে একটু জেনে রাখেন তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে আমরা একটু পড়বো। কমনওয়েলথ পিরিয়ড দেখেন, কমনওয়েলথ পিরিয়ডের ইংরেজি সাহিত্যের ইতিহাস 1649 থেকে 1660 সাল পর্যন্ত, খুবই ইম্পর্টেন্ট। 1649 থেকে 1660 সাল পর্যন্ত এই সময়কালকে আমরা কি বলবো, কমনওয়েলথ পিরিয়ড বলে পরিচিত। কারণ এই সময়টাই ইংল্যান্ডে কি ছিল না বলেন তো, কোনো রাজতন্ত্র ছিল না। কমনওয়েলথ বা গণতন্ত্র চালু করা হয়েছিল, কমনওয়েলথ বা গণতন্ত্র চালু করা হয়েছিল। রাজতন্ত্রে বীতশ্রদ্ধ যে জনসাধারণ ছিল, তাদের গণতন্ত্রের জন্য কি তারা বহু রকম সংগ্রাম, স্ট্রাগল গুলা, বা তারা যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো তাদের করতে হয়, বুঝতে পারছেন? অলিভার ক্রমওয়েল নামে একজন ব্যক্তি এই সংগ্রামের মূলত নেতা ছিলেন, অলিভার ক্রমওয়েল নামে। ঠিক আছে? তো পরবর্তীতে দেখেন প্রথম চার্লস, রাজা প্রথম চার্লসের শিরচ্ছেদ, মাথা কেটে ফেলে। হ্যাঁ, তারপরে ইয়ে হন, শিরচ্ছেদ হয়ে গেলে তিনি কি করেন, ইংল্যান্ডের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার এই ক্ষমতা গ্রহণের মাধ্যমে রাজতন্ত্রের বিলোপ ঘটে এবং গণতন্ত্রের উন্মেষ হয়। যেহেতু এই সময় কমনওয়েলথ বা গণতন্ত্র চালু ছিল, তাই এই যুগকে কমনওয়েলথ পিরিয়ড বলা হয়। কমনওয়েলথ পিরিয়ড মানে গণতন্ত্রের যুগ মূলত। ঠিক আছে? এখন এই যুগে দেখেন থমাস হবস সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। উনি মূলত পলিটিক্যাল ফিলোসোফার, খুবই ইম্পর্টেন্ট, পলিটিক্যাল ফিলোসোফার। তার বিখ্যাত একটা বই আছে, হ্যাঁ, যেখানে সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট আছে না, রুশোর একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, ওইটার কথা বলছে না, সামাজিক চুক্তির পক্ষে যুক্তি প্রদর্শন করেন। ঠিক আছে? লেভিয়াথান, এই পলিটিক্যাল ফিলোসোফার, ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বই আছে, লেভিয়াথান, বুঝতে পারছেন? ওনার একটা কোট আছে, বিখ্যাত উক্তি আছে, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, মুখস্থ রাখবেন, খুব ইম্পর্টেন্ট। দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, এটার লেখককে থমাস হবস, থমাস হবস। এবার দেখেন বানিয়ান, জন বানিয়ানের একটা, শুধু একটাই পড়বেন, এখানে কিছু পড়ার দরকার নেই, পিলগ্রিমস প্রোগ্রেস। ঠিক আছে? ওনার একটা ফেমাস বুক আছে যেটা নাম হলো পিলগ্রিমস প্রোগ্রেস। আমি আবার বলি, পিলগ্রিমস প্রোগ্রেস। দেখেন, এই যে তিনটা যুগ আমাদের আজকের সিলেবাসে মূলত এই তিনটা যুগ ছিল। এখন এই তিনটা যুগ দেখেন আমরা কিন্তু অলমোস্ট পড়ে ফেলছি। আপনার মনে হতে পারে স্যার আমরা তো এইগুলাই তো, এর বাইরে নাই, বেশি পড়ার দরকার নাই, এই যতটুকু আছে ততটুকুই পড়েন। ধরেন আপনাকে মূলত মার্লো, শেক্সপিয়র,
ঠিক আছে, এই কয়েকজন লেখক সম্পর্কে আপনাকে একটু ডিটেলস পড়তে হবে। শেক্সপিয়ার সম্পর্কে কিন্তু নোটসে যা আছে মোটামুটি সবগুলোই পড়েন, হ্যাঁ, শেক্সপিয়ারের বাদ দেওয়ার দরকার নাই। আমরা তো মানে মেইন জিনিসগুলো আলোচনা করে গেছি, নোটসে মোটামুটি যতটুকু দেওয়া আছে এইগুলো একটু পড়েন। আমরা একটু তারপরে শেক্সপিয়ার সম্পর্কে একটু যাই, দেখি আর একটু কথা বলা যায় কিনা। আচ্ছা, ইউনিভার্সিটি উইটস, আমি আবার একটু ইউনিভার্সিটি উইটস বলি। ইউনিভার্সিটি উইটস কারা? যারা ওই সময় অক্সফোর্ড এবং ক্যামব্রিজ গ্রাজুয়েট ছিলেন, এবং কয়জন? 7 জন, টোটাল হলো 7 জন, হ্যাঁ। তো এই 7 জন কে কে? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, জন লিলি, পিল মানে জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ। 2 জন থমাস, একটা হলো থমাস ন্যাশ, থমাস লজ, মুখস্থ রাখবেন। তাদের এই সালগুলো পড়া লাগবে না, হ্যাঁ, এই সালগুলো লাগবে না, এইগুলো বাদ দিয়ে পড়তে পারবেন, অসুবিধা নেই, হ্যাঁ। ও, ফ্রান্সিস বেকন সম্পর্কে একটু পড়তে হবে এটা। আচ্ছা, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, খুব ইম্পর্টেন্ট। দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, দিস প্লেস ইজ অ্যাবাউট এ জিউ, একজন জিউ, ঠিক আছে, তাকে নিয়ে একজন মানে একজন ইহুদি সওদাগর, তাকে নিয়ে মূলত এই নাটকটা, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, বুঝতে পারছেন? কমেডি অফ এরর্স, আমি আবার বলি, এই কমেডি অফ এরর্স হলো মানে 2 যমজ ভাইকে নিয়ে একটা বিভ্রান্তকর ঘটনা ঘটে, এবং এইটার মাধ্যমে এক ধরনের কি হাসির খোরাক জন্ম দেয়, এইটা নিয়ে মূলত যেটা আবার হলো আমাদের মাইকেল মধুসূদন দত্ত লেখছেন কোনটা? মুখরা রমণী, সরি, হ্যাঁ, মুখরা রমণী বশীকরণ, হ্যাঁ। স্যার, আচ্ছা, মুখরমত বশীকরণ এটা মনে হয় আরেকটা, দ্য টামিজ অফ দ্য শ্রেয়, এটার অনুবাদ। সরি, ওইটা, এটা হলো কমেডি অফ এরর্স, মনে হয় ভ্রান্তির চলনে না কি এই টাইপের একটা লেখা আছে। মানে যাই হোক, মাইকেল মধুসূদন দত্তই মনে হয় করেন। মাইকেল না, নাকি মুনির চৌধুরী? মুনির চৌধুরী খুব সম্ভবত। দুই যমজ ভাইয়ের কনফিউশন নিয়ে এরকম একটা নাম। না না, মুনির চৌধুরী করেন ওই যে ওইটা, মুখরা রমণী বশীকরণ, যেটা ওইটা মুনির চৌধুরী করেন মনে হয়। না স্যার, ওইটা মুখরমণী বশীকরণ তো ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? এক মিনিট। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তো করেছেন। আচ্ছা, না, এটা ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর্স। ভ্রান্তি বিলাস হলো কমেডি অফ এরর্স, হলো ভ্রান্তি বিলাস না? জি স্যার। হ্যাঁ, কমেডি অফ এরর্স হলো ভ্রান্তি বিলাস। আচ্ছা, এই যে দ্য টেম্পেস্ট, এটা একটু আলাদা করে মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা শেক্সপিয়রের কি শেষ কাজ, বুঝতে পারছেন? শেষ কাজ, অর্থাৎ সং সং বলা হয় অথবা লাস্ট ওয়ার্ক বলা হয়। টেম্পেস্ট শব্দের অর্থ কি? ভায়োলেন্ট স্টর্ম, অর্থাৎ যে ঝড় খুব দুরন্ত, ভায়োলেন্ট স্টর্ম, টেম্পেস্ট, আলাদা করে এগুলো একটু মুখস্থ রাখবেন। দেখেন, শেক্সপিয়র, দেখেন উনি, আমি আবার বলি, কুইন এলিজাবেথ ওয়ান, এই যে কুইন এলিজাবেথ ওয়ান আছে, তার আমলে কবি ছিলেন, ঠিক আছে, এবং উনি 5টা নাটকে কি করেন? উনি অভিনয় করেন, 5টা নাটকে উনি অভিনয় করেন। শেক্সপিয়রের ট্রাজেডি গুলো আবার একটা দেখেন, আমি যেগুলো মোটামুটি দাগ দিয়ে দিয়েছি সেইগুলোই পড়বেন, হ্যাঁ। ম্যাকবেথ পড়বেন, হ্যামলেট মুখস্থ রাখবেন, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, তারপরে রোমিও অ্যান্ড জুলিয়েট এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এইগুলো মোটামুটি মুখস্থ রাখবেন। অর্থাৎ শেক্সপিয়র থেকে মোটামুটি বেশি করে পড়ে ফেলেন। হিস্টোরি গুলো মনে রাখা সহজ, হিস্টোরিতে একটু পড়লে বোঝা যায় যে কিং জন, রিচার্ড 2, হেনরি 4, হেনরি 5, হেনরি 6, রিচার্ড 3, হেনরি 8, হ্যাঁ, এই কয়েকটা হিস্টোরি, এগুলো মনে রাখবেন, যে ওনার যে হিস্টোরিক্যাল প্লে গুলো আছে সেগুলো একটু মনে রাখবেন। আর ন্যারেটিভ পয়েন্টস কয়টা? 3টা, এগুলো আলাদা করে মনে রাখবেন, যে ন্যারেটিভ পয়েন্টস এই 3টা মুখস্থ রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সেক্ষেত্রে আমি আমি একটু করে বলি। আমি, যেহেতু আমাদের পড়াটা আগায় যেতে হবে, তাই না? তো সময় 49 BCS এ আসলে সময় খুবই কম, মানে একদমই দোরগোড়াই। তো যেহেতু দোরগোড়ায় আসছে, সো আমাকে প্রিপারেশনটাও একটু দ্রুত নিতে হবে। এই জন্য আমি কি করব, আপনাদের আজকের ক্লাস শেষ হওয়ার পরেই
আমি এই যে দেখতেই পারছেন যে একদম ইংলিশ লিটারেচারের সবগুলো নোটস অর্থাৎ যা আছে A to Z, এটা শুধুমাত্র এটা কিন্তু 49তম BCS এর জন্যই না, যে কোনো BCS 47 বলেন বা আপকামিং যে 50 আসবে 51 যদি আসে আর কি, নর্মাল BCS যদি হয়, জেনারেল নর্মাল BCS গুলোর মতো হয়, তাহলে সবগুলোর ক্ষেত্রেই কাজে লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? 49তমতে আমার আলাদা সাজেশন থাকবে যে এখানে সিলেবাস ধরে ধরে যতটুকু আছে এইটুকু পড়বেন এবং একটু মানে অল্প অল্প করে পড়বেন, খুব বেশি পড়ার দরকার নাই। তবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা আমি যে পড়াচ্ছি এগুলো সব BCS এর লিটারেচারেই কাজে লাগবে। এটা শুধুমাত্র 49th এর জন্য স্পেশাল করে না। হ্যাঁ? সো আমি নোটসটা দিয়ে দিব। আপনারা এই নোটসটা লিখবেন। যদি পারেন আপনাদের যারা ইউনিভার্সিটি বা তার আশেপাশে থাকবেন সেখানে কম দামে ফটোকপি করা যায়। PDF দিলে ফটোকপি করে ফেলেন। আমার কথা হলো যে এগুলো প্রিন্ট করে ফেলতে পারলে ভাই ভালো। যারা ঢাকায় থাকেন তাহলে তো খুব সুবিধা যে নীলক্ষেতে কম টাকায় ফটোকপির দামে প্রিন্ট করে ফেলা যায়। তাই না? অলমোস্ট ফটোকপির দামেই করা যায়। সো ওইসব জায়গা থেকে করে ফেলতে পারলে ভালো। কারণ এই PDF দেখে পড়া আসলে কঠিন। সেক্ষেত্রে ফটোকপি করে যদি দাগায় দাগায় নিজের নোটসে পড়ে ফেলতে পারেন, তাহলে আমি মনে করি এটা খুব ভালো কাজে দিবে আপনাদের। স্যার ঠিক আছে? সবগুলো ফাইল কি এক এক পুরো সিলেবাসের ফাইল কি একসাথে দিয়ে দিবেন? আমি লিটারেচার পুরোটাই দিয়ে দিচ্ছি একসাথে আজকে। মানে যত লিটারেচার আছে অর্থাৎ লিটারেচার এর বাইরে আর কিছু নাই। এবং শুধু এটা 49th এর জন্য না, যে কোনো BCS এর জন্যই। অর্থাৎ লিটারেচার 15 মার্কসের। যখন লিটারেচার 15 মার্কস ছিল নরমাল যে BCS এ, ধরেন যে সামনে 47 আছে, 47 এ যে 15 মার্কস থাকবে সেটার জন্য একদম কমপ্লিট। বুঝতে পারছেন? একবারে দিয়ে রাখছি। আর যদি সাবজেক্টিভের জন্য যদি আপনার এখানে তো সবগুলো বিষয় থাকবে, হ্যাঁ, সাবজেক্টিভের জন্য সাবজেক্টিভে কাজে ওখান লাগবে। থেকে সাবজেক্টিভে কাভার দেখেন হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ বলেন। সাবজেক্টিভে কাভার হয়ে যাবে এখান থেকে। না, সাবজেক্টিভের জন্য সম্পূর্ণ কভার হবে না, তবে লিটারেচার পার্টের অনেকটাই কভার হয়ে যাবে, অনেকটাই। তবে এর বাইরেও আপনাকে আরো কিছু পড়তে হবে, বিশেষ করে যে টার্মস গুলো, লিটারেরি টার্মস গুলো, এটা নিয়ে আমি একদিন আলোচনা করব, সাবজেক্টিভ নিয়ে একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা দেখি আলাদা ডেডিকেটেড একটা ক্লাস নেওয়া যায় কিনা, যে শুধু সাবজেক্টিভের জন্য। ঠিক আছে? আচ্ছা, না ইংলিশ আমার সাবজেক্টিভ তো এই জন্য এটার জন্য একটু আচ্ছা আচ্ছা, দরকার ঠিক ছিল। আছে, ঠিক আছে। তো এখানে পুরোটাই আছে। আমার আমার মনে হয় যে আমরা ক্লাস আজকে আর লেন্দি করব না। এই যতটুকু দেখালাম এতটুকুই পড়বেন। এটা 49th এবং যে কোনো 47 49 দুইটার জন্যই, মানে এই অংশ থেকে খুব বেশি লিটারেচার খুব বেশি পড়ার দরকার নাই। আপনি বিশেষ করে যারা জেনারেল স্টুডেন্ট অর্থাৎ যারা ইংলিশ গ্রাজুয়েট না, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখা একটু কঠিন। ইভেন যারা ইংলিশ গ্রাজুয়েট তাদেরও মনে রাখা এগুলো, মানে এত তথ্য মনে রাখা একটু কঠিন। বুঝতে পারছেন বিষয়টা? মেমোরাইজিং এর মতো তো পার্টগুলো সবগুলো মেমোরাইজিং পার্ট আর কি। সো এক্ষেত্রে একটা কাজ করবেন যে আপনি একদম বোল্ড যে জিনিসগুলো লিটারেচারে আপনাকে 15 মার্ক, যদি নর্মাল সময়ের কথা বলি, যখন 15 মার্ক আসে আপনাকে 15 মার্কই অ্যান্সার করা লাগবে না, আপনি 10 বা 12 টার্গেট করবেন, 10 থেকে 12 মার্কস টার্গেট করবেন, মোর দ্যান এনাফ। ঠিক আছে? প্রিলিমিনারি আমার 100 এ 100 পাওয়া লাগবে না, 200-র মধ্যে 200 পাওয়া লাগবে না। বুঝতে পারছেন? একটা মোটামুটি একটা সেফ জোনের নাম্বার পাইলেই যথেষ্ট। বুঝতে পারছেন? মানে খুব বেশি পড়তে যেয়ে দেখবেন যে সব গুলায় ফেলবেন। এজন্য একটু সিস্টেমেটিক করে পড়াশোনা করেন। আর আমি অন্যান্য ক্লাসেও আমি নতুন নোটস একদম, আবার আগে যে নোটস ছিল ওইটাই আমি একটু কম্পাইলেশন করে কিছু এড করছি, কিছু বিয়োজন করছি, সংযোজন বিয়োজন করে নতুন করে তৈরি করছি। এখন থেকে নতুন নোটস গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই নোটস গুলো আমার কথা হলো যে একদম, যেমন ভোকাবুলারি একটা খুব সুন্দর, সিনোনিম অ্যান্টোনিমস এর একটা খুব সুন্দর একটা নোটস করছি আমি। এদিন আমি একদিন ক্লাস থাকবে, ওই ক্লাসে আমি দিয়ে দিব একদম টোটাল। এটা ধরে ধরে যদি প্রিন্ট করে পড়তে পারেন, প্রিন্ট করতে পারলে খুব ভালো। মানে আমি কিছু তো দিয়েই রাখছি সিনোনিম অ্যান্টোনিমসে, অনেক দিয়ে রাখছি, কিছু না অনেক দিয়ে রাখছি, আর অনেকগুলো দিয়ে রাখছি যেগুলার মেন ওয়ার্ড দিয়ে রাখছি, সিনোনিম 2টা দিয়ে রাখছি, অ্যান্টোনিম 2টা দিয়ে রাখছি। কিন্তু মাঝখানে যে বাংলা অর্থ, এই বাংলা অর্থর ঘরগুলো ফাঁকা রাখছি। আপনি কি করবেন? আপনি ওই ফাঁকা জায়গায় দেখে দেখে লিখবেন, পড়বেন আর লিখবেন, পড়বেন আর বাংলা অর্থটা লিখবেন। দেখেন সিনোনিম অ্যান্টোনিম 2টাই দেয়া আছে, কিন্তু ওইটা দেখেও লিখতে পারেন, চাইলে বিভিন্ন গুগলের হেল্প নিতে পারেন, ডিকশনারি হেল্প নিতে পারেন, যে কোনো কিছুর হেল্প নিয়ে বাংলাটা লিখতে পারেন। তাতে হবে কি, আপনার পড়াটা হয়ে যাবে। আমি যখন নোটস দিব তখন দেখতে পারবেন এটা। ঠিক আছে? আর যে কোনো কিছু হইলে আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো মাধ্যমে আপনি প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? আপনার কোশ্চেন, আপনাদের প্রবলেম, যে কোনো বিষয়ে আমি পাশে আছি। ঠিক আছে?